যুদ্ধ নিয়ে একটা গুঞ্জন প্রতিনিয়ত চলছে, নানা তরফ থেকে এই গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। প্রশ্ন হলো কোন যুদ্ধ? দুটি আলোচিত যুদ্ধ তো মীমাংসার পথে বা সেটা নিয়ে এক ধরনের আলোচনা শুরু হয়েছে। তাহলে কোন যুদ্ধের কথা বলা হচ্ছে আসলে? যুদ্ধের অর্থনীতির আকারটা আসলে কত? ক্ষয়ক্ষতি কেমন হয়, বা এখন পর্যন্ত যে দুটি যুদ্ধ আমাদের মূলত সামনে আছে সেখানে আসলে ব্যয় কেমন হয়েছে? আর যে শান্তির প্রসঙ্গটি বারবার সামনে আসছে, ডোনাল্ড ট্রাম্প একদিকে শান্তির কথা বলছেন, আরেকদিকে হচ্ছে গাজায় আরেকটি শান্তি আলোচনা চলছে। সেই শান্তি নিয়ে যখন আলোচনা, তখন এই যুদ্ধের প্রসঙ্গ কেন? কারা প্রস্তুতি নিচ্ছে? কি ধরনের প্রস্তুতি নিচ্ছে? আদৌ কোনো প্রস্তুতি চলছে কিনা? ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। বিশ্ব কি বড় কোনো যুদ্ধের সামনে উপস্থিত? যুদ্ধ নিয়ে দুটি চলমান যুদ্ধ, একটা ইউক্রেন যুদ্ধ, আরেকটি হচ্ছে গাজা যুদ্ধ। দুটি যুদ্ধ নিয়ে আমাদের সামনে একেবারে বাস্তবতা হয়ে আছে, মানুষের মৃত্যু, ধ্বংস ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরও প্রতিনিয়ত বেশ কয়েক বছর ধরেই টানা আসছে যে আরও বড় কোনো যুদ্ধ কি সামনে আছে কিনা। সর্বশেষ ওভাল অফিসে সেই ব্যাপক যে তর্ক আমরা দেখলাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, জেডি ভেন্সের উপস্থিত ছিলেন। সেই তর্কের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গেছে জেলেনস্কির উদ্দেশ্যে যে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। তাহলে সত্যি সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো শঙ্কা আছে কিনা, বা তৃতীয় বিশ্বযুদ্ধ কি কত মাত্রায় আসলে আদৌ হতে পারে, এ ধরনের কোনো বিষয়, কোনো শঙ্কা কি আমাদের সামনে উপস্থিত কিনা, সেই আলোচনায় যাওয়ার আগে আসলে আমরা একটু দেখে নিতে চাই যে আমাদের এই যে গাজা যুদ্ধের কথা বললাম বা হচ্ছে ইউক্রেন যুদ্ধের কথা বললাম, সেখানে আসলে আর্থিক ক্ষতি বা কত অর্থ ব্যয় হয়েছে, সেই অর্থনীতিটা আসলে কেমন। আটলান্টিক কাউন্সিলের একটা প্রতিবেদন ২০২৪ সালের ২২ অক্টোবর প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনটি মূলত বিশ্বব্যাংক, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এদের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। সেখানে বলা হয়েছে যে গাজায় ওই সময় পর্যন্ত যে যুদ্ধের ক্ষয়ক্ষতি, সেটার পরিমাণ হচ্ছে $১,৮৫০ কোটি। তো এখন যুদ্ধবিরতি চলছে, বছরের শুরুতেই সেই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে মোট কয়েকটি ধাপে এই যুদ্ধবিরতি চলমান। সেই সময় আসলে সেই সময়ের আগ পর্যন্ত পুরো ক্ষয়ক্ষতির পরিমাণটি আসলে এস্টিমেট করাটা কঠিনই ছিল। তো আপনারা জানেন যে এ যাবৎকালে গাজায় ইসরায়েলি হামলায় ৫০,০০০, প্রায় ১.৫ লক্ষ মানুষ নিহত হয়েছে বলে বলা হচ্ছে। মানুষের ক্ষয়ক্ষতির আলাপ না, আমরা আসলে বিভিন্ন স্থাপনা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার হিসাবটি কিন্তু হচ্ছে এই $১,৮৫০ কোটি। একই যুদ্ধে যুক্ত ছিল হচ্ছে ইসরায়েল। তাদের যে হিসাব, তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি, তারা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলছে $৪,২০০ কোটি ব্যয় হয়েছে এই গাজা যুদ্ধে। এটা ইসরায়েলের। ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে যদি আসি, তাহলে ইউক্রেনের তরফ থেকে ব্যয় হয়েছে $৩২,০০০ কোটি। তো আমরা রাশিয়া আরেকটি পক্ষ, যারা হচ্ছে সামরিক অভিযানটি চালিয়েছিল, ইউক্রেনের বিভিন্ন অঞ্চল তারা হচ্ছে দখলে নিয়েছে, সেখানে তারা তাদের অবস্থান এখনও ধরে রেখেছে। আমরা রাশিয়ার তরফ থেকে কিন্তু এ ধরনের কোনো আর্থিক অঙ্ক আমরা জানতে পারিনি। এটা শুধু $৩২,০০০ কোটি যেটা বলা হচ্ছে, সেটা শুধু ইউক্রেনের তরফ থেকে। এবার আসা যাক আরেকটি হিসাবের দিকে, যদি আমরা তাকাই ২০২১ সাল ২০২১ সালের একটা হিসাব আমাদের সামনে আছে। সেখানে বলা হচ্ছে যে সারা বিশ্বের সামরিক খাতের ব্যয় হচ্ছে $১,৮৩,০০০ কোটি। তো এইটা তখন কিন্তু এই যুদ্ধ দুটির কোনোটি শুরু হয়নি। আরেকটি হিসাবের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে ইরাক যুদ্ধে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল যুক্তরাষ্ট্রের শুধু, সেটা হচ্ছে $২.২ ট্রিলিয়ন, অর্থাৎ ২,২০,০০০ কোটি মার্কিন ডলার। আর ইরাক আফগান যুদ্ধের দায় যুক্তরাষ্ট্র, অর্থাৎ দায় বলতে ইরাক আফগান যুদ্ধ পরিচালনার কারণে যুক্তরাষ্ট্রকে যে ঋণের বোঝা কাঁধে নিতে হয়েছিল, সেটার পরিমাণ হচ্ছে $2,00,০০,০০০। এটা হচ্ছে কংগ্রেশনাল বাজেট অফিস যুক্তরাষ্ট্রের, সেখানে উপস্থাপন করা যে প্রতিবেদন, সেইটাতে উপস্থাপন করা তথ্যটি হচ্ছে এমন। আরেকটি তথ্য হচ্ছে ২০২০ সালের তথ্য, এটা ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস। তারা বলছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেশে দেশে চলা সংঘাত, এই সংঘাতের দরুন ক্ষতি হচ্ছে $১৪.৯৬ ট্রিলিয়ন, অর্থাৎ $১৪,৯৬,০০০ কোটি, প্রায় $১৫,০০,০০০ কোটি মতো।
প্রশ্ন হচ্ছে এই যে এত বিপুল পরিমাণ ব্যয়, এত বিপুল ক্ষয়ক্ষতি, মানুষের প্রাণ যাচ্ছে, দেশে দেশে অর্থনীতির উপরে এটার একটা অভিঘাত পড়ছে, বাংলাদেশের ওপরেও আপনারা জানেন যে নানা সময়ে হচ্ছে এই যুদ্ধের আমরা শুনেছি বিভিন্ন সময়ে আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে যে জ্বালানির দাম, তেলের দাম বাড়াতে হচ্ছে, কারণ হচ্ছে বিশ্ব যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে বা ইউক্রেন ওয়ারের কারণে আসলে এই পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তো এই অভিঘাত এত বিপুল হওয়া সত্ত্বেও মানুষ দেশগুলো কেন বা পরাশক্তিগুলো কেন হচ্ছে যুদ্ধে জড়ায়? যুদ্ধের একটা আলাদা অর্থনীতি আছে। সেই অর্থনীতির জায়গাটা কি, যখন হচ্ছে যুদ্ধকালীন সময়ে বা যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নেয় তখন হচ্ছে আসলে মিলিটারি ইন্ডাস্ট্রিটা হচ্ছে বুম করা শুরু করে। সেখানে কি হয়, সেখানে হচ্ছে যুদ্ধ সরঞ্জাম, সামরিক বিভিন্ন সরঞ্জাম এবং সামরিক সরঞ্জামের সাথে সাথে কিন্তু বিভিন্ন রসদ বলি বা প্রাযুক্তিক সুবিধাদি বলি বা প্রযুক্তির যে গ্যাজেটগুলো বলি, সেই গ্যাজেটগুলোর চাহিদা বেড়ে যায়। এই মিলিটারি ইন্ডাস্ট্রিতে তখন বিপুল নিয়োগ হতে থাকে, অর্থাৎ চাকরির বাজার বেড়ে যায় এক রকমের। যুদ্ধের একটা অভিঘাত যেমন হচ্ছে বিভিন্ন দেশে হওয়া হচ্ছে অর্থনীতি ধাক্কা খায়, সেই অর্থনৈতিক ধাক্কার কারণে হচ্ছে একের পর এক বিভিন্ন উৎপাদনমুখী কারখানা বলি বা ব্যবসা বলি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটার কারণে হচ্ছে চাকরি হারায় মানুষ বা কাজ হারায়, কর্মসংস্থান সংকুচিত হয়। ঠিক একইভাবে যারা যুদ্ধরত থাকে সেই অঞ্চলগুলোর কিন্তু ঠিক বিপরীত চিত্র থাকে, সেইখানে মানুষ বরং কাজ পেতে থাকে, সেটা সামরিক বাহিনীতে হোক, সেটা সামরিক বাহিনীর সহায়ক অংশগুলোর সাথে হোক, বা সেই সমর সরঞ্জাম উৎপাদনকারী যে কারখানাগুলো সেই কারখানাগুলোর ক্ষেত্রেও হোক। ফলে পরাশক্তিগুলো বা বড় বড় শক্তিগুলো যুদ্ধের জন্য আগ্রহী থাকে কেন, সেটা মোটামুটি আমরা বলতেই পারি যে এই ধরনের একটি অর্থনীতিকে গড়ে তোলা বা এই ধরনের একটা অর্থনীতিকে চালিত করার জন্যে তার অর্থনৈতিক একটা বুম হয়, সেই বুমের কারণেই আসলে সে যুদ্ধের প্রতি আগ্রহী থাকে। তো এক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর হচ্ছে রিয়াদে একটি বৈঠক করলেন, বৈঠকে হচ্ছে শুধু রাশিয়াকে রাখলেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা, সেখানে ইউক্রেনকে রাখলেন না, ন্যাটো মিত্রদের তিনি বলা যায় এড়িয়ে গেলেন। সেইটার ফল হিসেবে তিনি সামনে যখন নানান সমালোচনা এলো তখন তিনি বললেন যে ইউরোপকে নিজের নিরাপত্তা নিজে বিধান করতে হবে, ইউরোপের ভার তিনি আর নিতে চান না। তো সেইটার প্রভাবে কি হলো, সেটার প্রভাব পড়লো গিয়ে হচ্ছে ইউরোপীয় দেশগুলোর উপরে, তারা একের পর এক বৈঠক করলো। সর্বশেষ আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বৈঠক করেছে, 28টি দেশ বসেছিল, ইউক্রেন সেখানে যুক্ত ছিল, যদিও ইউক্রেনের ন্যাটোভুক্ত দেশ নয়, তারপরও তারা যুক্ত ছিল। সেইখানে তারা একটা বিষয়ে সম্মত হয়েছে যে 2027 সালের মধ্যে তারা 84 বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে প্রতিরক্ষা খাতে ব্যয় করবেন, বা এই প্রতিরক্ষা ব্যয় আরও 84 বিলিয়ন ডলার বাড়িয়ে নেবেন। এই যে 8,400 কোটি ডলারের ব্যয় বৃদ্ধির প্রসঙ্গটি এলো, এটা কিন্তু একরকমের ডোনাল্ড ট্রাম্পের বিজয় বলা যায়, কারণ তিনি বহুদিন ধরেই ইউরোপীয় দেশগুলোর উপরে চাপ প্রয়োগ করছিলেন তারা যেন হচ্ছে সামরিক খাতের ব্যয়টি বাড়ায়। তো এই জায়গায় এলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এই পজিশনটি নিল, সেখানে যুক্তরাজ্য যুক্ত ছিল, ইউক্রেন যুক্ত ছিল, পাশাপাশি কানাডাও এই বৈঠকগুলোতে অংশ নিচ্ছে, তারাও এক ধরনের সামরিক ব্যয় বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে একের পর এক। এখন খেয়াল করুন যে 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধটি শুরু হলো, তারপর একটা মাঝামাঝি পর্যায়ে এসে কিন্তু যুক্তরাজ্য এবং ফ্রান্স খুব দ্রুত ইউক্রেন যুদ্ধের একটা মীমাংসা করতে চেয়েছিল। তারা বলেছিল যে ইউরোপে আরেকটি এত বড় যুদ্ধ এইভাবে চলতে দেওয়া, এতদিন ধরে চলা ঠিক না, রাশিয়ার সাথে বরং একটা আপোষ রফা করে ফেলা খুব জরুরি। সেই সময় একটি দেশ বেঁকে বসেছিল, সেটির নাম হচ্ছে পোল্যান্ড। তো পোল্যান্ডের এই বাস্তবতাটি আসলে কিভাবে হাজির হলো, পোল্যান্ডের দিকে আমরা বিশেষভাবে তাকাতে বলবো সবাইকে। এর আগেও আমরা এই itvbd.com-এ আমাদের এই পোল্যান্ড ইস্যুটা নিয়ে একটা বিস্তারিত লেখা প্রকাশ হয়েছিল এবং এ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। তো পোল্যান্ডের যেই হিসাবটি সামনে আসছে, পোল্যান্ডের অবস্থানটি আসলে কি, মানচিত্রের দিকে যদি তাকান তাহলে রাশিয়ার সীমান্তবর্তী দেশ হচ্ছে বেলারুশ, বেলারুশের পাশে হচ্ছে পোল্যান্ড। বেলারুশ হচ্ছে রাশিয়ার বলা যায় যে এক ধরনের অনুরক্ত দেশ বলা যায়, রাশিয়ার কন্ট্রোলে আছে। তো বেলারুশের পাশে যে পোল্যান্ডের আরেক পাশে আছে জার্মানি, যে জার্মানি হচ্ছে ইউরোপের ডিফ্যাক্টো লিডার। তো
এর মাঝখানে পোল্যান্ড দীর্ঘদিন যাবতই একটা বাফার স্টেট হিসেবে উপস্থিত ছিল। কিন্তু পোল্যান্ডের এক ধরনের সামরিকায়ন কিন্তু শুরু হয় হচ্ছে 2020 সালের পর থেকে একটু একটু করে, এবং 2022 সালে এসে তারা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছায়। সেই চুক্তিটি হচ্ছে পোল্যান্ডে মার্কিন সেনা সদর দপ্তর করার বিষয়ে। আরেকটি বিষয় ঘোষণা আসে 2022 সালেই, সেটি হচ্ছে পোল্যান্ড 2027 সালের মধ্যে তাদের সেনা সংখ্যা 3 লাখে উন্নীত করবে। খেয়াল করুন, এই যে 3 লাখ সংখ্যাটি, এই 3 লাখ সেনা ইউরোপের কোনো দেশে নেই। ফলে 2027 সালের মধ্যে তারা এই প্রতিশ্রুতি যদি রাখতে পারে, সেই অনুযায়ী পোল্যান্ড এগোচ্ছেও বটে, যদি তারা এই প্রতিশ্রুতি রাখতে পারে তাহলে ইউরোপের সবচেয়ে বেশি সেনা সদস্য থাকবে হচ্ছে, বা সামরিক শক্তি থাকবে হচ্ছে পোল্যান্ডে। পাশাপাশি পোল্যান্ডকে আর্মড করার ক্ষেত্রে ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাজ্য, জার্মানি, বিভিন্ন দেশ তাদের সর্বোচ্চ যে সামরিক সরঞ্জামগুলো আছে সেগুলো এনে মজুত করেছে পোল্যান্ডে। তো এই পোল্যান্ড একটি বড় জুয়ার ক্ষেত্র হয়ে উঠেছে বহুদিন ধরেই। এর বিপরীতে যদি আমরা দেখি যে পোল্যান্ডের বিপরীতে আসলে কি দাঁড়াচ্ছে, পোল্যান্ডের বিপরীতে রাশিয়ার প্রকল্পের দিকে আমরা একটু যাব একটু পরে। তার আগে আমরা বিদ্যমান আলোচনার মধ্যে একটু শেষ করে নিই। সেটা হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্পের ইউরোপকে বর্জন করে যেই ইউক্রেন যুদ্ধর মীমাংসা খোঁজার চেষ্টা, সেই মীমাংসা খোঁজার চেষ্টার মধ্য দিয়ে এবং তার বারবার করে ঘোষিত উগ্র জাতীয়তাবাদী যে অবস্থান, যেই আমেরিকান সভ্যতার কথা তিনি বলছেন, এর বিপরীতে, অর্থাৎ আমেরিকান সভ্যতা বা হচ্ছে সিভিলাইজেশন স্টেট নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি আমাদের 5 পর্বের এই ধারাবাহিকের মধ্যে। এর আগে 4টি পর্বে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে সিভিলাইজেশন স্টেট গড়ার ক্ষেত্রে রাশিয়া যেমন, চীন যেমন, ভারত, তুরস্ক যেমন, তেমনি আমেরিকাও এগিয়ে যাচ্ছে। এখন রিয়াদের ওই আলোচনায় যখন হচ্ছে যুক্তরাষ্ট্র নিজেকে ইউরোপ থেকে আলাদা করে, অর্থাৎ এতদিনকার যেই পশ্চিমা সভ্যতা কেন্দ্রিক যে বয়ান, সে বয়ান থেকে যখন সরে এলো, তখন খেয়াল করুন যে ইউরোপের দেশগুলো নিজেরা বৈঠকে বসলো এবং তারা তাদের এই যে ওয়েস্টার্ন যেই গৌরব, ওয়েস্টার্নিটির যে গৌরব, সেই গৌরবকে আবার সামনে নিয়ে এলো এবং সেই গৌরবের বা সেই ঐক্যের আওয়াজটি তুলে তারা কিন্তু এক ধরনের ঐক্য স্থাপনের দিকেও এগিয়ে যাচ্ছে। তবে যদিও এখন পর্যন্ত তারা ইউক্রেনকে সামরিক সহায়তা বা যুদ্ধে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে যেই ভাষ্যটি দিচ্ছে, সেখানে তারা এখনও যুক্তরাষ্ট্রের থাকা না থাকার উপরে বেশ গুরুত্ব দিচ্ছে। তো এখনও ইউরোপ আসলে যুক্তরাষ্ট্রকে ত্যাগ করতে ততটা প্রস্তুত নয়। এখন শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যদি ন্যাটো মিত্র বা ন্যাটো জোট বা ইউরোপীয় মিত্রদেরকে যদি হচ্ছে তিনি ছেঁটে ফেলেন, বা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ সহ সবগুলোতে যদি যুক্তরাষ্ট্রের যে অংশগ্রহণ সেটাকে যদি তিনি সীমিত করে আনেন, তাহলে আসলে প্রশ্ন আসে যে ডোনাল্ড ট্রাম্প এই যে জটিল পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটাতে তিনি আসলে কিভাবে উইন করার চেষ্টা করবেন। এটা কি তিনি এক ধরনের কার্ড কি এরকম খেলছেন যে ইউরোপকে সামরিক ব্যয় বাড়াতে বাধ্য করে তিনি ইউরোপকে আবার নিজের ঘরে টেনে নেবেন? এটা হতেই পারে। আরেকটি হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে এই বিদ্যমান যেই স্নায়ুযুদ্ধ পরবর্তী মার্কিন যেই বিজয়, সেই বিজয়ের যেই চিহ্নগুলো, অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার, এই ধরনের যেই বিষয়গুলো ছিল এবং এগুলোকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে যে জটিল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল যুক্তরাষ্ট্রের তরফ থেকে, সেটাকে আসলে খর্ব করে তিনি কি আসলে আত্মহত্যা করতে যাচ্ছেন কিনা? এটা নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প অন্তত এই খর্বশক্তির যুক্তরাষ্ট্রকে চান না। তিনি চান তার ওই স্লোগান, অর্থাৎ মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বা আমেরিকা ফার্স্ট নীতি, সেইটাকে সামনে এনে তিনি আবারও তার পরাশক্তি হিসেবে সর্বোচ্চ শিখরটি ধরতে চান এবং সেইটার জন্য তিনি যতটুকু সম্ভব ততটুকুই এগোবেন। এবং সেখানকার হিসাব আমরা এর আগেও বলেছি যে ব্রিক্সের মধ্য দিয়ে যেই এক ধরনের বলয় তৈরি হলো চীনকে কেন্দ্র করে, সেই বলয়ের অন্য দুটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে রাশিয়া এবং ভারত। এই দুই খেলোয়াড়ের সাথে দেখবেন যে যুক্তরাষ্ট্র একের পর এক বৈঠক করছে। ফলে তার এক ধরনের পরিকল্পনা এটা হতে পারে যে ইউরোপকে সামরিকায়নে বাধ্য করে সেই সমরশক্তিকে নিজের ব্লকে নিয়ে পুনরায় বিজয়ী হওয়া। আরেকটি হচ্ছে যদি ইউরোপ সেটা না করে তাহলে বিকল্প হিসেবে রাশিয়া এবং ভারতকে নিজের বলয়ে টেনে নিয়ে চীনের বিরুদ্ধে একজোটে কাজ করা। তবে সেইটাতে আসলে ব্রিক্স আদৌ এই ব্রিক্স একটা
নিজেই একটা ঐকমত্য বা নিজেই একটা জোট। সো ব্রিক্স আসলে এটা অ্যাকসেপ্ট করবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। আরেকটি যে জায়গা সেটি হচ্ছে যে এই যে পোল্যান্ডের সমরায়নের কথা বললাম, পোল্যান্ডকে কেন্দ্র করে পশ্চিম ইউরোপীয় দেশগুলো বা ন্যাটো জোটের এক ধরনের তৎপরতার কথা বললাম। এর বিপরীতে আমরা এর আগের পর্বে জানিয়েছি যে রাশিয়া কিন্তু নিজেদের যুদ্ধকালীন সিলেবাস অ্যাক্টিভ করেছিল এবং সেটা কিন্ডারগার্টেন থেকে একেবারে উচ্চ শ্রেণী পর্যন্ত বা হচ্ছে পাবলিক লেকচার হলগুলোতে পর্যন্ত হচ্ছে অনুসৃত হয়েছে। তো সেই যে অনুসৃত হওয়া, সেই অনুসৃত হওয়ার ফল কি তারা শুধু একটা ইউক্রেন যুদ্ধ নিয়ে নেবে, নাকি হচ্ছে এই যে জেনারেশনটি তৈরি হলো 7-8 বছরের শিশু থেকে 35-40 বছরের যুবক পর্যন্ত যে সিলেবাসের মধ্য দিয়ে যে পাঠক্রম বা যেই প্রোপাগান্ডার মধ্য দিয়ে গেল, যে যুদ্ধ মনস্তত্ত্ব নিয়ে গড়ে উঠলো, তার ফল রাশিয়া কি এক মেয়াদে নেবে নাকি দীর্ঘদিনের জন্য নেবে? তাহলে প্রশ্ন আসে স্বাভাবিকভাবে, রাশিয়া কি তবে যুদ্ধ চায়? এটার উত্তরটা আসলে এতটা সরল নয়, তবে নিশ্চিতভাবে রাশিয়া প্রস্তুত থাকতে চায়। ঠিক যেভাবে হচ্ছে পোল্যান্ডকে প্রস্তুত করা হয়েছে, ঠিক সেভাবেই হচ্ছে রাশিয়া পরবর্তী যে কোনো সংঘাতের জন্য প্রস্তুত থাকতে চায়, বৃহত্তর যে কোনো সংঘাতের জন্য। সত্যিকার অর্থে পরাশক্তিগুলো যখন হচ্ছে বা বড় বড় শক্তিগুলো যখন নিজেদের মধ্যে এক ধরনের ভাগ বাটোয়ারার লড়াইয়ে লিপ্ত থাকে, তখন আসলে যুদ্ধ কতক্ষণ পর্যন্ত এড়ানো যাবে সেটা আসলে বলা খুবই মুশকিলের একটা বিষয়। প্রশ্ন আসে তাহলে এই যে শান্তি আলোচনা গাজায় চলছে বা ইউক্রেনে এক ধরনের শান্তি আলোচনা চলছে, এই শান্তি আলোচনা কি তবে হচ্ছে আইওয়াস বা এটা কি এক ধরনের ছলনা কিনা? সেই প্রশ্নটির মীমাংসা করতে হলে আসলে আমাদের তাকাতে হবে হচ্ছে যেই টেকনোক্রেট ব্যুরোক্রেসির দিকে বলা হচ্ছে বা টেকনোক্রেট গভর্নমেন্ট বা ম্যানেজারিয়াল গভর্নমেন্টের কথা যেটা বলা হচ্ছে, সেই গভর্নমেন্টের দিক পার্ট কারা কারা আছে। সেখানে আমরা দেখব যে প্রযুক্তি মোঘল যারা, টেক জায়ান্ট ইলন মাস্কের মতো আছেন, জাকারবার্গ আছেন, এদিকে জ্যাকমা আছেন, এরকম বিপুল সব পক্ষেই কিন্তু এক ধরনের এই প্রস্তুতি নিয়ে রাখা আছে। আমরা যদি একটু খেয়াল করি যে যুক্তরাষ্ট্রে যেমন ইলন মাস্ক এখন বাস্তব, ঠিক তেমনি হচ্ছে চীনে কিন্তু জ্যাকমার প্রত্যাবর্তন হয়েছে। আলিবাবার প্রতিষ্ঠাতা, যাকে হচ্ছে সরিয়ে ফেলা হয়েছিল একটা সময়ে, তিনি কিন্তু ফিরে আসছেন বলে এক ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। তো এই যে জায়গাটি, এইটার পাশাপাশি সামনের আমরা জানি যে হচ্ছে বিরল খনিজ নিয়ে এক ধরনের রেস চলছে। আমরা জানি কৃত্রিম বুদ্ধিমত্তার ডেভেলপমেন্ট নিয়ে এক ধরনের রেস চলছে দেশে দেশে। এদিকে যখন ডিপসিক আসছে, ও পাশে চ্যাট জিপিটি বা এই ধরনের লড়াইগুলো কিন্তু আমাদের সামনে আছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির জন্য আসলে কি কি জিনিস দরকার? উচ্চ সক্ষমতার সার্ভার দরকার, আরও বিপুল পরিমাণ শক্তি দরকার এই সার্ভারগুলো পরিচালনা করা, প্রচুর ডেটা অ্যানালিসিসের জন্য হচ্ছে আমার প্রতিনিয়ত হচ্ছে শক্তির প্রয়োজন হয়। এই শক্তির উৎপাদনের উপরে বা এই শক্তির জ্বালানি আসলে কে হবে, কোথায় হবে, এই সার্ভারগুলো কোথায় স্থাপনা হবে, সেটার উপরে নির্ভর করছে ভবিষ্যতের এই পৃথিবীর আসলে ভাগবাটোয়ারাটি আসলে কেমন হবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে গত কয়েক বছর ধরে বিশ্বের শক্তিধর সবগুলো দেশ মহাকাশ প্রযুক্তির উন্নয়নে উঠে পড়ে লেগেছে। আপনারা দেখবেন যে চাঁদে একের পর এক, কিছুদিন আগেও চাঁদে হচ্ছে অভিযান চালানো হলো, চীন চালালো, ভারত চালালো, যুক্তরাষ্ট্র চালালো, ফ্রান্স চালালো। এই যে চাঁদে অভিযান চালাচ্ছে, এইটার কিন্তু আসলে হচ্ছে অন্য ধরনের মূল্য আছে। তো এই মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে আমরা একটু পেছনে যদি যাই, 2016 সালে যখন হচ্ছে মার্কিন প্রেসিডেন্সি জিতলেন ডোনাল্ড ট্রাম্প, তারপর ক্ষমতায় এসে তিনি কিছু পদক্ষেপ নিলেন। তার মধ্যে একটি হচ্ছে 2030 সালের মধ্যে রাশিয়ার সমতুল্য সক্ষমতা অর্জন করতে চায় যুক্তরাষ্ট্র। কোন খাতে? মহাকাশ প্রযুক্তিতে। এইখানে একটু বলে নেওয়া দরকার, 1957 সাল থেকেই কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এক ধরনের যৌথায়ন আছে। তো সেই যৌথায়নটি স্নায়ুযুদ্ধের সময়ও কিন্তু এই যৌথায়ন ছিল। রাশিয়া মাঝখানে হচ্ছে 2024 সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ আইএসএস থেকে হচ্ছে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল। পরে হচ্ছে তার সাথে বসে আবার এই মেয়াদটি বাড়ানো হয়েছে, নতুন মেয়াদে 2028 পর্যন্ত রাশিয়া এই স্টেশনে থাকবে। তো রাশিয়ার উপরে অনেকখানি হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশেষত স্পেস স্টেশনগুলো পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটু নির্ভরশীল বলা যায়। এই নির্ভরশীলতাকে সে কাটিয়ে উঠতে চায় যে কোনো মূল্যে। এই ক্ষেত্রে
রাশিয়ারকে ওভারকাম করার পাশাপাশি সে চীনের চ্যালেঞ্জটাকে হচ্ছে সামনে রাখতে চায়, চীন যেন হচ্ছে তাকে কোনোভাবেই ছাড়িয়ে যেতে না পারে। এই কারণেই কিন্তু ইলন মাস্ক এখানে প্রাসঙ্গিক হয়ে ওঠেন, কারণ তার স্পেস এক্সের কারণে। এক্ষেত্রে আরেকটি প্রসঙ্গ বলা যায়, সেক্ষেত্রে হচ্ছে যুক্তরাষ্ট্র একটি প্রকল্প গেল কয়েক বছর ধরে চলমান, সেটির নাম হচ্ছে ডারপা। ডারপা হচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা প্রকল্প, যার ফুল মিনিং হচ্ছে ডিফেন্স অ্যাডভান্সমেন্ট রিসার্চ প্রজেক্ট এজেন্সি। তো সংক্ষেপে ডারপা যুক্তরাষ্ট্রের ভবিষ্যমুখী একটা প্রকল্প বলা যায় এটাকে। এটাকে তুলনা করতে হলে হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্কের সাথে তুলনা করা যেতে পারে, যেটা আরপা নেট নামে পরিচিত। আপনারা জানবেন যে এই আরপানেট থেকেই কিন্তু আজকে আমাদের যে ইন্টারনেট, এই ইন্টারনেটের জন্ম হয়েছিল কিন্তু এই আরপানেট প্রজেক্ট থেকে। সো এই যে ডারপা কি নিয়ে কাজ করছে? ডারপা কাজ করছে হচ্ছে মহাকাশে মানুষের স্থিতি বিস্তৃতি বা হচ্ছে মহাকাশে সার্ভার স্থাপনের সম্ভাব্যতা যাচাই থেকে শুরু করে এই যাবতীয় বিষয়গুলো, এবং খুবই জটিল একটি নেটওয়ার্ক তারা মহাশূন্যে স্থাপন করতে চান, যেটা আসলে ইন্টারনেটের যে এখনকার কমিউনিকেশন সিস্টেম, সেই কমিউনিকেশন সিস্টেমকে ছাপিয়ে যাবে। অর্থাৎ এই আমাদের ভূপৃষ্ঠে যখন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এক ধরনের যুযুধান দশায় আছে হচ্ছে পরাশক্তিগুলো, ঠিক একইভাবে মহাশূন্যে এক ধরনের যুযুধান দশা আছে। তো সেই জায়গায় এইটা এক রকমের, এবং এই প্রজেক্ট বলি বা এইটার অনেক সিস্টার কনসার্ন আছে, যেটা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে, যেখানে হচ্ছে সিলিকন ভ্যালির বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত আছে নানাভাবে। আমাদের বহু পরিচিত যেই বিলিয়নিয়াররা সবসময় হচ্ছে মানুষের আলোচনায় থাকেন, এখানে ইলন মাস্ক বলি বা হচ্ছে বিল গেটস বলি, জাকারবার্গ বলি, এই বিলিয়নিয়াররা কোনো না কোনোভাবে এটার সাথে যুক্ত। ফলে এই যে সামরিকীকরণটা ঘটছে, এই সামরিকীকরণের সাথে কিন্তু এই প্রযুক্তি মুঘলদের এক ধরনের সংযোগ রয়েছে। তারা এই ভবিষ্যৎ পৃথিবীর এই কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রিপটা কে নিবে, বা কোয়ান্টাম কম্পিউটারের গ্রিপ আসলে কে নিবে, কে আসলে হচ্ছে এই মহাশূন্যে বা মহাকাশে তার অবস্থানটি সবচেয়ে দৃপ্তভাবে তৈরি করে নিতে পারবে, এই লড়াইয়ের সাথে আমাদের এই ভূপৃষ্ঠের যে ভূরাজনৈতিক লড়াইটা, এইটা সরাসরি সংযুক্ত। এবং এইটার পরিপ্রেক্ষিতে আসলে হচ্ছে যেই জ্বালানি এইটার জন্য জরুরি, যে বিপুল শক্তির কথা একটু আগে বললাম, বা যে সার্ভার স্থাপনের জন্য যে পরিমাণ কাঠামোর প্রয়োজন, সেইটার কথা যেটা বললাম, এই সবগুলো বিষয়ের সাথে ওই জ্বালানিটি জড়িত, যেটা বিরল খনিজ বলি, সেমিকন্ডাক্টর বলি, বা এই ধরনের বিষয়াদি যুক্ত আছে। সেইটার প্রাপ্যতার উপরে ডিপেন্ড করছে কোন অঞ্চলে কোনটি পাওয়া যাচ্ছে, এবং সেইটা ওই প্রাপ্যতা কে নিশ্চিত করতে পারছে। অর্থাৎ এই যে রাশিয়া বলি, যুক্তরাষ্ট্র বলি, চীন, ভারত বা তুরস্ক, বা ওইদিকে যদি তুলনামূলক কম শক্তির সৌদি আরবের কথা বলা যায়, বা মধ্যপ্রাচ্যের যে 4 দেশীয় জোটের কথা যদি বলা যায়, এই দেশগুলো আসলে এটা করছে। বা ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপ এখন নতুনভাবে যে একাট্টা হতে চাচ্ছে, সেইটাও আসলে এটার সাথে সম্পৃক্ত হতে পারে। তো এই যাবতীয় বিষয়গুলো আসলে নির্ধারণ করে দেবে। এটার পাশাপাশি ওই যে সিভিলাইজেশন স্টেট হিসেবে একের পর এক ঘোষণা আসছে, আর ইউরোপ নিজেকে এককভাবে অনেকগুলো দেশ মিলে একটা সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতার ফিরিয়ে আনার চেষ্টা করছে। তো সিভিলাইজেশনের আগামী যেই শক্তিসাম্য প্রতিষ্ঠায় জাতীয়তাবাদ বা এই সিভিলাইজেশন স্টেটের যে সংঘাত, সেটি আরও প্রকট হবে। সেক্ষেত্রে ধর্ম আসলে কতটুকু প্রাসঙ্গিক থাকবে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকছে। তবে তুরস্ক এবং ইউরোপ যেহেতু গা ঘেঁষাঘেঁষি করে অবস্থান, এবং তুরস্ক এক ধরনের সিভিলাইজেশন স্টেট বা অটোমান সাম্রাজ্যের গৌরবকে ফিরিয়ে আনতে চায়, সেহেতু সেক্ষেত্রে কিন্তু এই সভ্যতা ভাষ্যটি বা এই সভ্যতা কেন্দ্রিক ইউরোপীয় সভ্যতার সাথে আপনারা জানেন তুরস্কের এই অটোমান সাম্রাজ্যের সভ্যতার এক ধরনের সংঘাত আমাদের ইতিহাসে আছে। সো সেই সংঘাতটি আবার ঢুকে পড়ে কিনা, সেটার দিকেও আমাদের নজর রাখা জরুরি হবে। তো পৃথিবীতে শান্তি থাকবে কি থাকবে না, নাকি এটা একটা বুলি কেবল, নাকি এটা একটা ছলনা, নাকি এই শান্তির পতাকা বা সাদা পতাকাটি দেখিয়ে দেখিয়ে একের পর এক হচ্ছে আমরা রক্তাক্ত পতাকাই সামনে হাজির করতে থাকবো, সেইটা আসলে ডিপেন্ড করছে এই প্রযুক্তি মুঘল এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া বা তাদের কথা শোনা। ইলন মাস্ক মার্কিন প্রশাসনে এখন ব্যাপক প্রভাব রাখেন। চীনের প্রশাসনের খুব বেশি খবরাখবর আমরা পাই না, রাশিয়ার ক্ষেত্রেও একই কথা। কিন্তু সেখানেও আমরা দেখি এই অলিগার্কদের এক ধরনের উপস্থিতি, সেখানকার বিভিন্ন ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা দেখি। ভারতের ক্ষেত্রে তো অলিগার্কদের আপনারা আদানি আম্বানিদের কাজ সম্পর্কে জানেন।
তাদের এক ধরনের প্রভাব বলয় আছে, সেটা আমরা আমাদের দৃষ্টিগোচর হয়। তো সেই অলিগার্কদের অলিগোক্রেসি যদি ফিরে আসে, এবং সেইটা কিন্তু আর দেশের সীমানায় আবদ্ধ থাকবে না। সিভিলাইজেশন স্টেটের জায়গায় সীমান্ত যতই গাঢ় করে টেনে দেওয়া হোক না কেন, সেখানে এই যে অলিগোক্রেসি, যেটা অলিগার্কদের যে তন্ত্র প্রতিষ্ঠা, সেইটা কিন্তু আবার বিশ্বায়িত হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। অর্থাৎ ইলন মাস্ক বসে আর যুক্তরাষ্ট্রের নীতি আর শুধু প্রভাব রেখে তিনি ক্ষান্ত হবেন না, তিনি বাংলাদেশি স্টারলিংকের মধ্য দিয়েও ঢুকে পড়তে পারেন আসলে। তো এই যে বিষয়, এই তাদের টানাপোড়েনের উপরে নির্ভর করছে আমাদের মতো ছোট ছোট দেশগুলোর স্থিতি কতটা থাকবে। দেশে দেশে পোশাক বদলের মতো করে যদি শাসক বদল হয়, বা দেশে দেশে বিভিন্ন অস্থিতিশীলতা যদি জেগে ওঠে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।